জুম্মা মোবারক। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা সরাসরি চলে আসলাম একেবারে আউটডোরে। আমরা ইনডোর থেকে আউটডোরে চলে আসলাম। অনেকেই জানতে চেয়েছেন যে খাদ্য অধিদপ্তরের নিয়োগ সম্পর্কে, বিশেষ করে উপখাদ্য পরিদর্শক এবং সহকারী উপখাদ্য পরিদর্শক আমি কীভাবে প্রস্তুতি নিয়েছিলাম সেই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো খাদ্য অধিদপ্তরে যারা আবেদন করেছেন এবং আবেদন রিসার্কুলার হওয়ার কারণে অনেকে এখন আবেদন করেননি, নতুন করে যারা আবেদন করবেন কিভাবে প্রস্তুতি নিতে হবে আজকে সম্পূর্ণ বিষয়টি নিয়ে কিন্তু আলোচনা করব সংক্ষেপে। প্রথমে আমি কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব। যারা একেবারেই নতুন, যারা আমার কাছে জানতে চেয়েছেন যে নিয়োগ পরীক্ষাটা কিভাবে হয়, বাছাই পরীক্ষাটা কিভাবে হয়, কোথায় অনুষ্ঠিত হবে এবং আপনার প্রস্তুতি কেমন হবে, এই বিষয় নিয়ে আলোচনা করব। আমরা যদি একেবারে শুরুর দিকে আসি, নিয়োগ প্রক্রিয়া যে বাছাই যে পরীক্ষাটা, এই বাছাই পরীক্ষাটা বিগত যতগুলো পরীক্ষা হয়েছে সেখানে আমরা যে বিষয়টা দেখেছি সেটা 100 নম্বরের প্রিলিমিনারি পরীক্ষায় অনুষ্ঠিত হয় এবং এই পরীক্ষাগুলো সাধারণত বিভাগীয় শহর এবং জেলা শহরগুলোতে অনুষ্ঠিত হয়। এখানে যে কাজটা করতে হবে যে প্রথমে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার পর প্রথম কাজটি আপনাকে সহকারী উপখাদ্য পরিদর্শক এবং উপখাদ্য পরিদর্শকের কোন ধরনের প্রশ্নগুলো প্যাটার্ন বা প্রশ্নের প্যাটার্ন কেমন হয় সেই বিষয় সম্পর্কে সম্যক ধারণা রাখতে হবে। তাহলে নিয়োগ যে প্রস্তুতি, এই প্রস্তুতি নেওয়াটা কিন্তু খুব সহজ হয়ে যাবে। এরপরে আমরা যদি একটু আসি যে প্রশ্ন কাঠামোটা কেমন হয়। প্রশ্ন কাঠামো এখানে সাধারণত দেখা যায় যে বিগত যা প্রাইমারি পরীক্ষা যেগুলো অনুষ্ঠিত হয়েছে সেই প্রাইমারির নিয়োগের যে একটা ধাঁচ বা ধরন, মোটামুটি সেই ধাঁচটাই কিন্তু এখানেও ফলো করা হয়। যেহেতু এখানে 13 গ্রেড থেকে সার্কুলারটা চলমান, সহকারী উপখাদ্য পরিদর্শক এবং উপখাদ্য পরিদর্শক এটা কিন্তু 13 গ্রেড এবং সহকারী উপখাদ্য পরিদর্শক আরও নিচের গ্রেড। সুতরাং এই পরীক্ষাগুলো সাধারণত প্রাইমারির বিগত প্রশ্নের যে প্যাটার্নগুলো ছিল সেই প্রশ্নের প্যাটার্নের সাথে কিন্তু অনেকটাই মিল আছে। তো প্রশ্নগুলো আসলে কিভাবে হয়, এখানে মূলত 4টি বিষয় কিন্তু বা 4টি সেগমেন্টে আমরা ভাগ করে ফেলছি যে কোন কোন বিষয়গুলো থেকে আসলে প্রশ্ন আসে। এখানে প্রশ্ন সাধারণত দেখা যায় বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান, এই 4টি বিষয় থেকে কিন্তু বিগত যতগুলো প্রশ্ন পরীক্ষা হয়েছে সেগুলোতে আসতে দেখা গেছে। যে বাংলা কিন্তু এখানে দুটো অংশ থাকে সাধারণত, বিশেষ করে গ্রামার অংশ এবং সাহিত্যিক অংশ। আমরা এখানে বিগত যে প্রশ্ন প্যাটার্নগুলো দেখেছি বা অ্যানালাইসিস করে যেটা পেয়েছি যে সাহিত্য অংশ থেকে খুব একটা প্রশ্ন কিন্তু আসতে দেখা যায়নি। হাতে গোনা কয়েকটি প্রশ্ন কিন্তু সচরাচর এসে থাকে, তাও একেবারে হাই ভোল্টেজ, যেগুলো একেবারে ফোকাস ফান্ডামেন্টাল যে বিষয়গুলো আছে সেখান থেকে কিন্তু আসতে দেখা যায়। আপনাকে যেখানে বেশি ফোকাস দিতে হবে সেটা বাংলা গ্রামার অংশটুকুতে। বাংলা গ্রামার অংশের জন্য সবচেয়ে বেস্ট হবে বিগত অর্থাৎ পুরাতন যে নবম দশম শ্রেণীর বাংলা গ্রামার বইটি আছে, এই বইটি যদি ভালোভাবে কমপ্লিট করতে পারেন তাহলে আশা করি বাংলা নিয়ে আপনাকে খুব বেশি ভুগতে হবে না বা আপনাকে বাংলায় খুব বেশি ভোগাবে না। এর পাশাপাশি যেটা করতে হবে যে বিগত যে প্রশ্নগুলো আসছে অন্য অন্য পরীক্ষায়, বিশেষ করে প্রাইমারি বা খাদ্য অধিদপ্তর এবং বিশেষ করে নন ক্যাডারের যে সার্কুলারগুলো থাকে, এই নন ক্যাডারের আপনি বিগত যে প্রশ্ন আছে সেখান থেকে বাংলা গ্রামারের কি কি প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো কিন্তু একটু রিভিশন দেবেন। তাহলে দেখা যাবে যে ওই বিগত যে প্রশ্ন এবং আপনার যে নবম দশম শ্রেণীর বাংলা গ্রামার থেকে যে প্রস্তুতি সেটার সাথে একটু মিলিয়ে দেখবেন যে আসলে আপনার প্রস্তুতি কতটুকু সম্পূর্ণ হয়ে গেছে। সেটা দেখলে আশা করি আপনার নিজেই নিজেকে জাস্টিফাই করতে পারবেন যে আপনার প্রস্তুতি কতটুকু সম্পূর্ণ হয়েছে। আচ্ছা, আমরা যদি বাংলার পাশাপাশি ইংরেজির ক্ষেত্রে আসি, ইংরেজির ক্ষেত্রেও কিন্তু দুইটা সেগমেন্ট আছে, একটা গ্রামার অংশ আর একটা লিটারেচার অংশ। তো এই লিটারেচারে ভয়ের কিছু নাই, এখান থেকে আসলে বিগত প্রশ্নগুলোতে প্রশ্ন আসে না বললেই চলে, হাতে গোনা দুই একটা প্রশ্ন আসে। এইটার জন্য আপনাকে আলাদাভাবে প্রস্তুতি নেওয়ার প্রয়োজন নেই। বিগত যে লিটারেচারের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো দেখলেই কিন্তু মোটামুটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আপনাকে সবচেয়ে বেশি যে ফোকাসটা দিতে হবে ইংরেজি গ্রামার অংশটুকুতে। গ্রামারের যে অংশগুলোতে সবচেয়ে বেশি প্রশ্নগুলো আসতে দেখা যায় রাইট ফর্ম অফ ভার্বস, পার্টস অফ স্পিচ, তারপর ন্যারেশন, ভয়েস চেঞ্জ, অর্থাৎ ফোকাসিং যে পয়েন্টগুলো আছে এই ফোকাসিং পয়েন্টগুলো থেকে কিন্তু প্রশ্নগুলো সাধারণত বেশি আসে এবং পাশাপাশি দেখা যায় অ্যান্টোনাইম, সিনোনাইম, এই অংশগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্টোনাইম সিনোনাইমের জন্য আমি যে পরামর্শটা দেব সেটা বিগত বিসিএসে যে অ্যান্টোনাইম এবং সিনোনাইম প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলোকে আপনি যদি ভালোভাবে রিভাইজড করেন এবং সেগুলোকে যদি একটু খুব ব্যাখ্যা সহকারে
একটু মুখস্থ করার চেষ্টা করেন, তাহলে দেখা যাবে আর আপনাকে আলাদা করে আপনাকে অ্যান্টোনাইম বা সিনোনাইম পড়ার কিন্তু কোনো প্রয়োজন পড়বে না। অর্থাৎ এর পাশাপাশি যে কাজটা করবেন, যখন আপনার মোটামুটি একটা প্রিপারেশন হয়ে যাবে গ্রামার রিলেটেড, আপনি যে কাজটা করবেন, নন ক্যাডার বিগত যে পরীক্ষাগুলো হয়ে গেছে নন ক্যাডারের, প্রাইমারি অথবা হচ্ছে খাদ্য অধিদপ্তরের, সেগুলোর সাথে আপনি নিজেকে জাস্টিফাই করবেন বা নিজেকে যাচাই করবেন যে আসলে আমার যে প্রস্তুতি এবং বিগত যে প্রশ্নগুলো আসছে, বিগত প্রশ্নগুলোর সাথে নিজেকে একটু খাপ খাওয়ানোর চেষ্টা করবেন। তাহলে বুঝতে পারবেন যে আসলে আপনার প্রস্তুতির কতটুকু ঘাটতি আছে বা আরও কত বেশি প্রস্তুতি আপনাকে সম্পূর্ণ করতে হবে। তাহলে কিন্তু ইংরেজির অংশটা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। আর এই জন্য কিন্তু আপনাকে খুব বেশি কিন্তু পরিশ্রমের প্রয়োজন নেই। আর এখানে আমাদের হাতে কিন্তু খুব বেশি সময় যে থাকবে তাও না। সার্কুলারটা কিন্তু 2023 সাল, নতুনদের জন্য কিন্তু এটা একটা বোনাস পয়েন্ট যে আবার এটা রিসার্কুলার হয়েছে এবং হচ্ছে আপনি আবার কিন্তু নতুন করে সুযোগ পাচ্ছেন। সুতরাং আর সময় কিন্তু খুব বেশি নষ্ট করা যাবে না। পরীক্ষা কিন্তু খুব দ্রুত অনুষ্ঠিত হয়ে যাবে, আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার হয়তো খুব বেশি সময় পাওয়া যাবে না। সুতরাং এইভাবে কিন্তু ইংরেজি প্রস্তুতিটাও কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাবে। এরপরে বাকি যে প্রশ্নটা থাকে সেটা হচ্ছে আমাদের গণিত অংশ। এই গণিত অংশের জন্য এখান থেকে কিন্তু খুব বেশি ডিপ থেকে কখনোই প্রশ্ন আসতে দেখা যায়নি। এই গণিত অংশের প্রস্তুতি সম্পূর্ণ করার জন্য যেটা করতে হবে, সবচেয়ে বেটার হয় আপনি যদি হচ্ছে হাতে যেহেতু মোটামুটি সময় আছে, ক্লাস 6 থেকে 9-10 পর্যন্ত যে গণিত বইটি আছে, এই গণিত বইয়ের বিগত প্রশ্নগুলো বা গণিত বইয়ের যে অনুশীলন বা যে প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলো যদি মোটামুটি ভালোভাবে সলভ করার অ্যাবিলিটি আপনার তৈরি হয়ে যায়, তাহলে আমি বলবো আপনাকে গণিত নিয়ে আর কোনো টেনশন করতে হবে না। পাশাপাশি আমি আবার বলবো যে এইখানে আপনি যে কাজটা করতে পারেন, যে গণিত শুধু গণিতের অংশ নট হচ্ছে গাণিত কি বলে এটা, গাণিতিক সমস্যা যেটা মানসিক দক্ষতা, এই দক্ষতার অংশ খুব একটা এখান থেকে আসে না। তারপরেও আপনি যে কাজটা করতে পারেন যে বিগত বিসিএস এবং নন ক্যাডারের যে প্রশ্নগুলো আসছে, গণিতের যে অংশগুলো আছে, সেই প্রশ্নগুলো কিন্তু আবার আপনি প্র্যাকটিস করবেন। তাহলে যেটা হবে যে আপনার একেবারে গণিতে পুরোপুরি প্রস্তুতি কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। পাশাপাশি আপনাকে যে অংশটুকু থাকে সেটা হচ্ছে সাধারণ জ্ঞান। এই সাধারণ জ্ঞানের হচ্ছে কিন্তু অডেল একটা জায়গা, এখানে আসলে নির্দিষ্ট কোনো সিলেবাস নেই। তারপরেও এখানে আমরা বিগত প্রশ্ন যেগুলো অ্যানালাইসিস করে আমি যেটা পেয়েছি যে আসলে কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসে, এখানে বিশেষ করে বেশি প্রশ্ন আসতে দেখা যায় যে অর্থাৎ স্থায়ী যে অংশগুলো আছে, বাংলাদেশ বিষয়াবলী এবং হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলী, পাশাপাশি কিন্তু এখানে কম্পিউটারের একটা অংশ আছে। এই কয়েকটা অংশ মিলেই কিন্তু আসলে মূলত সাধারণ জ্ঞান। তো বাংলাদেশ বিষয়াবলীর যে কাজগুলো করতে হবে, একেবারে যে ফান্ডামেন্টাল যে বিষয়গুলো, এই ফান্ডামেন্টাল বিষয়গুলোর প্রতি আপনাকে বেশি নজর দিতে হবে এবং ফোকাস রাখতে হবে। অর্থাৎ স্থায়ী যে বিষয়গুলো আছে, যেগুলোর কোনো কখনো পরিবর্তন বা পরিমার্জন হয় না, সেই বিষয়গুলোর কিন্তু আলাদাভাবে ফোকাস দিতে হবে। আন্তর্জাতিকের ক্ষেত্রেও এই কাজগুলো করতে হবে। বিভিন্ন ধরনের বিশেষ করে এখানে জাতিসংঘটা বেশি ফোকাস দিতে হবে। জাতিসংঘের যে বিভিন্ন অঙ্গ সংগঠন আছে, এই অঙ্গ সংগঠন সম্পর্কে মোটামুটি একটা সম্যক কিন্তু ধারণা রাখতে হবে। পাশাপাশি সাম্প্রতিক প্রশ্ন কিন্তু আসতে দেখা গেছে। সাম্প্রতিক প্রশ্নের মধ্যে দেখা যায় যে যেহেতু নতুন একটা বিপ্লবের মাধ্যমে নতুন একটা সরকার চলে আসছে, সুতরাং প্রশ্ন প্যাটার্নে কিন্তু অনেকটা পরিবর্তন চলে আসতে পারে। বিগত যে আমরা যে ধারাগুলো দেখেছি, যে সাম্প্রতিক প্রশ্নগুলো কিন্তু 2-4টা প্রশ্ন এখানে থেকে আসে, সবসময় আসে। সুতরাং আপনাকে যে ফোকাসটা দিতে হবে যে জুলাইয়ের যে বিপ্লব, এই জুলাই বিপ্লবের পরবর্তী যে ঘটনা, অর্থাৎ একেবারে রিসেন্ট পর্যন্ত, পরীক্ষা দেওয়ার মাসখানেক আগ পর্যন্ত যে সাম্প্রতিক একেবারে গুরুত্বপূর্ণ যে ফোকাস ঘটনাগুলো, বিশেষ করে আমি যদি বলি রোহিঙ্গা ইস্যু বা এরকম আরও যে আলোচিত যে ঘটনাগুলো আছে, আলোচিত ঘটনাগুলো অবশ্যই কিন্তু সম্পর্কে সম্যক ধারণা রাখতে হবে। এখানে আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে এই পরীক্ষাগুলোতে খাদ্য অধিদপ্তরে আপনি যদি হচ্ছে একজন পরীক্ষার্থী হয়ে থাকেন, তাহলে আপনাকে যে বিষয়টি প্রথমে মাথায় রাখতে হবে, যেখানে কিন্তু কম্পিটিশন বা কম্পিটিটরের সংখ্যা কিন্তু অনেক বেশি থাকবে এবং আপনাকে এখানে অনেক বেশি ট্যাকটিক্স হতে হবে। কারণ এই পরীক্ষায় বিগত যে সমস্যাগুলো দেখা গেছে, এখানে কিন্তু আপনি অডেল সময় পাবেন। এটা আমি হচ্ছে বলতে ভুলে গেছি যে এখানে পরীক্ষাটা কিন্তু 100 মার্কের এমসিকিউ হবে এবং সময় পাবেন কিন্তু 1.5 ঘন্টা, যেটা অন্যান্য পরীক্ষায় কিন্তু এই সময়টা কিন্তু পাওয়া যায় না। সুতরাং এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। মাথা ঠান্ডা রেখে আপনাকে সর্বোচ্চ পরিমাণ মার্ক কিন্তু এখানে ক্যারি করতে হবে। গত নিয়োগে যে বিষয়টা দেখা গেছে, সেখানে কিন্তু যারা চাকরি হয়েছে তাদের মার্কস কিন্তু বিলো 19 প্লাস
অ্যাবোভ 19 অর্থাৎ 90-র আশেপাশে যে প্রশ্নগুলো ছিল, অর্থাৎ যাদের 90 কারেক্ট হয়ে গেছে, 90-র আশেপাশে যারা ছিল, এই 90 মার্কস যারা ক্যারি করতে পারছে তাদেরই কিন্তু সর্বশেষ হচ্ছে ভাইবা দিয়ে কিন্তু তাদের চাকরিটা নিশ্চিত হয়েছে। ভাইবা খুবই একটা বড় ফ্যাক্টর না, আপনাকে সবচেয়ে বেশি ফোকাস রাখতে হবে হচ্ছে প্রিলিমিনারি অংশতে। এই প্রিলিমিনারি অংশতে যারা ভালো করবেন তাদেরই কিন্তু এখানে আলটিমেটলি দিন শেষে চাকরিটা হবে। ভাইবা খুব বেশি হচ্ছে ভ্যারি করে না, অনেকেই অনেক কথা বলবে, সেগুলোতে বিভ্রান্ত না হয়ে বরং প্রস্তুতি আপনার হচ্ছে যে সার্বিক প্রস্তুতিটি সম্পূর্ণ করতে থাকুন। আশা করি এটি হচ্ছে আপনার যে কাঙ্ক্ষিত যে লক্ষ্য, আপনার যে কাঙ্ক্ষিত যে স্বপ্ন, এতে স্বপ্নটা পূরণ হয়ে যাবে। সর্বশেষ আরেকটি বিষয় হচ্ছে পরামর্শ থাকবে যে আপনার যখন প্রস্তুতি মোটামুটি শেষ হয়ে যাবে তখন আপনি মডেল টেস্ট, প্রচুর পরিমাণ মডেল টেস্টে দেওয়ার চেষ্টা করবেন। এতে যে কাজটা হবে, আপনার যে ভুলের পরিমাণটা কিন্তু আস্তে আস্তে কমে আসবে। আশা করি এতে অনেকেই উপকৃত হবেন। আজকে আর কথা না বাড়াই, সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।